প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চতুর্থ সেটের প্রশ্নের খ বিভাগের অন্তর্গত প্রশ্নগুলি নিয়ে। আমাদের 5 নম্বর দাগের দেখো প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও অনধিক 20টি শব্দের মধ্যে যে কোনো দুটি লিখতে বলা হয়েছে। প্রশ্নমান 1, অর্থাৎ একটি পূর্ণ বাক্যে আমাদেরকে উত্তর লিখতে হবে। আমাদের প্রথম প্রশ্ন 5-এর দাগের 1 নম্বরে যে প্রশ্ন, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? আমরা যখন মরশুমের দিনে গল্পটি পড়েছিলাম বা গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা এটা আলোচনা করেছি এর উত্তর নিয়ে। সেখানে আমরা অনেকগুলি ব্রত সম্পর্কে জানতে পেরেছিলাম। তার মধ্যে একটি অন্যতম ব্রত হচ্ছে এই বসুধারা ব্রত। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত পালন করা হয় গ্রীষ্মকালের শেষের দিকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক? এটিও আমরা ফাঁকি গল্প যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম। আমরা প্রত্যেকেই জানি ফাঁকি গল্পের লেখক হচ্ছেন রাজকিশোর পট্টনায়ক। তিনি কোন ভাষার লেখক ছিলেন? তিনি উড়িয়া ভাষার লেখক ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, বৃষ্টির সময় গাছের পাতা নড়ছিল কেন? এই প্রশ্নটি আমরা আগের সেটের যখন আলোচনা করেছিলাম প্রশ্নোত্তর নিয়ে, অর্থাৎ দ্বিতীয় সেটের প্রশ্নোত্তর নিয়ে যখন আলোচনা করেছি তখন এই প্রশ্নের উত্তর আমরা বলেছিলাম যে বৃষ্টির সময় গাছের পাতা নড়ে, তার কারণ পাতার ওপর যখন বৃষ্টির ফোঁটাগুলো বা বৃন্তগুলো যখন পড়ে তখন পাতাগুলো দুর্বল প্রকৃতির হওয়ার জন্য পাতাগুলি কিন্তু নড়ে, অর্থাৎ বৃষ্টির জলের যে ভার সেটি পাতার উপরে পড়লেই পাতাগুলো কিন্তু স্বাভাবিকভাবেই নড়াচড়া করে। আমাদের 6-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অনধিক 30টি শব্দে। এগুলি 2 নম্বর মানের প্রশ্ন, অর্থাৎ আমাদেরকে 2টি বা 3টি বাক্যের মধ্যে উত্তর সীমাবদ্ধ রাখতে হবে। প্রথম প্রশ্ন 6-এর দাগে, তাই আজ বেঁচে গেলাম। বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? এটা আমরা প্রত্যেকেই জানি যে লেখক বা স্বনামধন্য লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্পের থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। এই উক্তিটি করেছেন পিঁপড়ে। কিভাবে যে প্রচণ্ড বর্ষার ফলে বন্যা এসেছে এবং সেই বন্যার সময় কোনো রকমের পিঁপড়ে ঘাস পাতাটিকে জড়িয়ে ধরে তার জীবনকে বাঁচিয়েছিল, এবং সব শেষে যখন বর্ষার জল অর্থাৎ বন্যার জল যখন নেমে যায় তখন সে তার জীবন বাঁচানোর ফলে তখন শেষে এই উক্তিটি করেছিল যে তাই আজ বেঁচে গেলাম, তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম, অর্থাৎ তার যে বন্ধু ঘাসপাতা, সেই ঘাসপাতা তাকে তার প্রাণটি বাঁচিয়েছে এই যাত্রায়। সেই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, তুই করবি বাগান, এই মন্তব্যটি কার? তিনি এমন মন্তব্য কেন করেছিলেন? আলোচ্য পংক্তিটি আলোচ্য এই যে লাইনটি, এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে এটি ফাঁকি গল্পের লাইন। এই মন্তব্যটি কার? এই মন্তব্যটি করেছিলেন গোপালের বাবা, অর্থাৎ গোপালবাবুর বাবা গোপালবাবুকে এই মন্তব্যটি করেছিলেন। তিনি কেন এমন মন্তব্য করেছিলেন? বাড়ির সামনে ফাঁকা জায়গাটি যেখানে গোপালবাবুর বাবা আম গাছটি লাগাতে চেয়েছিলেন সেই জায়গাটিতে আমের চারাটি লাগানোর জন্য গোপাল আপত্তি করেছিল। আপত্তি করার সময় সে বলেছিল যে সে এখানে বাগান করতে চায়। এই কথা শুনে গোপালবাবুর বাবা তাকে ব্যঙ্গ করে বলেছিলেন তুই করবি বাগান। তার কারণ গোপাল আজ পর্যন্ত নিজের স্নানের জলটুকু সে তুলে কোনোদিন স্নান করেনি, অর্থাৎ যে নিজের স্নানের জলটুকু তুলে স্নান করে না সে বাগান করবে, এটি গোপালবাবুর বাবার কাছে
খুব অবাক মনে হয়েছিল, তাই তিনি এমন মন্তব্য করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন 7 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই একটু জমি খালি রাখা থাক, প্রস্তাবটি কে দিয়েছিলেন? এইখানে দেখো প্রশ্নটি অসম্পূর্ণ আছে, অর্থাৎ এই প্রশ্নটি তোমরা একটু কারেকশন করে নেবে, তোমরা এই প্রশ্নের সঙ্গে একটু অ্যাড করে নেবে প্রস্তাবটি কে দিয়েছিলেন এবং তিনি কেন এমন প্রস্তাব দিয়েছিলেন। তিনি কেন এমন প্রস্তাব দিয়েছিলেন এই অংশটি এর সঙ্গে যুক্ত করে নেবে। এই একটু জমি খালি রাখা থাক এই উক্তিটি করেছিলেন গোপালবাবু তার বাবাকে। যখন আমের চারাটি পাঁচিলের ধারে তার বাবা রোপণ করতে চেয়েছিল বা লাগাতে চেয়েছিল, তখন গোপালবাবু আপত্তি করেছিল। তার কারণ, যদি পাঁচিলের একদম ধারে লাগানো হয় চারা গাছটি, তাহলে যখনই আম গাছটি বড় হবে তখন তার শাখা প্রশাখা কিন্তু পাঁচিল বেয়ে বাইরে রাস্তার দিকে পড়ে যাবে এবং পরবর্তীতে আশেপাশের বাড়ির লোক, যে প্রতিবেশীদের সঙ্গে সেই নিয়ে কিন্তু কলহ তৈরি হতে পারে। কারণ কেউ যখনই শাখা পোশাকা কেউ বা ডালপালা কেউ কাটলে তখন কিন্তু একটা কলহ তৈরি হবে, বা পরবর্তীতে যখন সে ফল দেবে অর্থাৎ আম ধরবে পরবর্তীতে কিন্তু একটা কলহ হবে। তাই গোপালবাবু চেয়েছিলেন যে আমের চারাটি আর একটু ভিতরে লাগানো থাক, একটু জায়গা খালি রেখে। আমাদের পরবর্তী প্রশ্ন, গ্রামের সঙ্গে শহরের এখনও নারীর টান, আলোচ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? নারীর টানের প্রসঙ্গ রচনাংশে কীভাবে ধরা পড়েছে? বহুল প্রচলিত লাইন, এই লাইনটি নিয়ে আমরা আগে মরশুমের দিনের যখন গল্প নিয়ে আলোচনা করেছি বা দ্বিতীয় সেটের প্রশ্ন নিয়ে যখন আলোচনা করেছি, সেক্ষেত্রেও আমরা এই প্রশ্নগুলি পেয়েছি এবং এই প্রশ্নের উল্লেখ করা আছে গ্রামের সঙ্গে শহরের এখনও যে নারীর টান। আমরা প্রত্যেকেই জানি এটি লেখক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে গল্পের অন্তর্গত লাইন এবং নারীর টানের প্রসঙ্গে রচনাংশে কীভাবে ধরা পড়েছে। আমরা প্রশ্নটি আগে আলোচনা করার সময় বলেছিলাম যে গ্রামের মানুষের জীবন মূলত কৃষিকাজ কেন্দ্রিক এবং তাদের কৃষিকাজের সফল সময়, অর্থাৎ যখন কৃষকেরা তাদের ফসল ঘরে তোলেন, ঘরে তোলার পর যখন সেই ফসল বিক্রি করেন, তখন তারা একটু অর্থনৈতিকভাবে সচ্ছল হন এবং এই অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার পরেই তাদের জীবন, তারা মূলত শহরের দিকে তাদের আনাগোনা লক্ষ্য করা যায়। কেউ যান তাদের দৈনন্দিন প্রসাধনী দ্রব্য কেনার জন্য, বা কেউ শহরে যান ডাক্তার বদ্যি দেখানোর জন্য, ওষুধপত্র কেনার জন্য, বা কেউ শহরে যান নিজেদের মামলা মোকদ্দমার জন্য আদালতে। অর্থাৎ শহরের মধ্যে অবস্থিত যে সমস্ত পরিষেবা সেগুলি পাওয়ার জন্য গ্রামের মানুষ তারা মূলত শহরে আসেন এবং নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে আবার নিজেদের গ্রামে ফিরে যান। মূলত এই যে শহরের দিকে আসা বা শহরের সঙ্গে গ্রামের যে সংযোগ, এই রচনার মধ্যে দিয়ে ঠিক এভাবেই ধরা পড়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন 8 নম্বরের দাগের প্রশ্ন। দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অনধিক 150টি শব্দে। এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। দাঁড়ি ইনভার্টেড কমা ক্লোজ। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো, তা নিজের ভাষায় লেখো। আমরা আবার বলছি যে আলোচ্য উদ্ধৃতিটি বা এই অংশটি কবি পদাতিক কবি, অর্থাৎ তোমাদের এই আলোচ্য মরশুমের দিনের গল্পটির লেখক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা থেকে নেওয়া হয়েছে এবং বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত সেই প্রসঙ্গটি কিন্তু অবতারণা করা হয়েছে। কিভাবে অবতারণা করা হয়েছে? আমরা দেখেছি বা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বাঙালিদের জনজীবনে 12 মাসে 13 পার্বণ এবং এই পার্বণগুলি নিয়ে আসে উৎসবের
আনন্দ, এবং এই পার্বণগুলিকে কেন্দ্র করেই আমাদের জীবনে কিন্তু নানান উৎসব, নানা আনন্দ হয়ে থাকে। সারা বছর এদেশের মানুষ নানা প্রকার উৎসব বা ব্রত ধর্মে মেতে থাকেন, আর সেইগুলির কেন্দ্রে রয়েছে কৃষিকাজ। মূলত কৃষিকাজকে কেন্দ্র করেই সারা বছরে কিন্তু নানান ধরনের উৎসব বা নানান ধরনের ব্রত এগুলি পালন করা হয়। এবং কৃষি প্রধান এই বাংলায় কৃষক পরিবারের মেয়েরা তাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সকলের কল্যাণ কামনার জন্য কিন্তু নানান ধরনের পার্বণ, ব্রত এগুলি পালন করে থাকেন। যেমন আমরা এই গল্পের মাধ্যমে জানতে পেরেছি ক্ষেত্রব্রত, ইতুব্রত, ভাদুলি, বসুধারা ব্রত, এইরকম নানান ব্রত কিন্তু পরিবারের কল্যাণের জন্য কৃষক পরিবারের মেয়েরা বা মহিলারা পালন করে থাকেন। নবান্ন উৎসব বা পালা পার্বণে বাংলার মানুষের খাদ্য সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। নবান্ন উৎসব কি আমরা প্রত্যেকেই জানি যে কৃষকের পরিবারে যখন নতুন ফসল ঘরে আনে, সেই ফসলের দিয়ে অর্থাৎ নব অন্ন ঘরে নিয়ে আসার পর সেটাকে নিয়ে মূলত একটা উৎসব পালন করা হয়, সেটাকেই বলা হয় নবান্ন উৎসব। এবং সেই নবান্ন উৎসবের সময় নানা ধরনের যে খাদ্য সংস্কৃতি বাঙালিদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সেগুলির পরিচয় কিন্তু আমরা নানাভাবে পেয়ে থাকি। যেহেতু কৃষি বাংলার প্রাণ, তাই এদেশের সব কিছুই মূলে রয়েছে চাষবাস। আমরা প্রত্যেকেই জানি এবং এটা আমাদের স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে আমাদের কৃষি প্রধান বাংলায় বা কৃষি প্রধান দেশে মূলত কৃষিকাজকে কেন্দ্র করেই আমাদের সমস্ত প্রকারের যে উৎসব, আনন্দ সেগুলি কিন্তু পালন করা হয়। তাই আলোচ্য গল্পের এই যে লাইনটির সঙ্গে কিন্তু আমরা পূর্ণ সমর্থন রেখেই এটুকু বলতে পারি যে আমাদের বাংলার উৎসব, খাদ্য সংস্কৃতি সব কিছুর সঙ্গে কিন্তু চাষবাস ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। মূলত চাষবাসকে কেন্দ্র করেই আমাদের খাদ্য সংস্কৃতি, আমাদের উৎসব, বিভিন্ন ব্রত এগুলি পালন করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, পাতা, বৃষ্টি, জল, ঘাসের পাতাকে কিভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তা নিচের ভাষায় আলোচনা করো। আমরা যদি আশীর্বাদ গল্পটি বিষয়বস্তুর দিকে একটু লক্ষ্য করি, আশীর্বাদ গল্পটির বিষয়বস্তুর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাব। আমরা দেখেছি আশীর্বাদ গল্পটির শুরুতেই যে বন্যা, প্রচণ্ড বর্ষার ফলে যে বন্যা, সেই বন্যার ফলে পিঁপড়ের যে জীবন সংকট, সেটি মূলত এই গল্পের মধ্যে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত বিবরণ দেওয়া হয়েছে। এবং পিঁপড়ের নিজেকে বা নিজের প্রাণকে বাঁচানোর জন্য সে আশ্রয় নিয়েছিল একটি ঘাস পাতার নিচে, এবং সেই ঘাস পাতাটি তাকে বারংবার তাকে সাহস জুগিয়েছিল। তার কারণ পিঁপড়েটি অতিরিক্ত ভয় পেয়ে গেছিল এবং সেই ধরে নিয়েছিল যে তার প্রাণ আর বাঁচবে না, সে আর বাঁচতে পারবে না, তার বাঁচার আর ক্ষমতা নেই। অর্থাৎ এই অবস্থা থেকে তাকে মানসিকভাবে বারংবার তার মনে সাহস জুগিয়েছিল পিঁপড়েকে সাহস জুগিয়েছিল পাতা, ঘাস পাতা বা মেঘ, নানান রকমভাবে সাহস জুগিয়েছিল। মূলত ঘাস তার নিজের দুঃখের বিবরণ দিয়ে যে সে কীভাবে গ্রীষ্মের রোদে পড়ে, বর্ষার জলে ডুবে কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকে, এইভাবেই তার যে দৈন্য অবস্থা সেগুলি বিবরণের মাধ্যমে কিন্তু নানা রকমভাবে পিঁপড়েকে সাহস জুগিয়েছিল। তুমি জিমন্যাস্টিক জানতে, ভাগ্যিস তুমি জিমন্যাস্টিক জানতে, তাই এই যাত্রায় রক্ষা পেলে, এইরকমভাবে নানা রকমভাবে কিন্তু তার মনে এই গল্পটির মধ্যে দিয়ে সাহস জুগিয়েছে প্রশ্নে উক্ত অংশগুলি বা বিভিন্ন বিষয়গুলির মধ্যে দিয়ে। তাই আমরা যখন তোমরা যদি আশীর্বাদ গল্পটির ক্লাসটি একটু লক্ষ্য করো বা আরেকবার গল্পটি ভালো করে গল্পের ক্লাসটি যদি একটু ভালো করে পড়ো বা দেখো, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে। তোমরা গল্পটির, আমি চাইবো তোমরা আগের ক্লাসটি লক্ষ্য করো, তাহলে কিন্তু এর উত্তরটি তোমরা পেয়ে যাবে। আমাদের খ বিভাগের প্রশ্নের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি পরবর্তীতে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি।